প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শাহী বৈঠকে শুভেন্দু সুকান্তদের সঙ্গে ডাক দিলীপকেও, বেরিয়ে কি বললেন অভিমানী নেতা। তামিলনাড়ুতেও নড়বড়ে হচ্ছে ইন্ডিয়া জোট, টানাপোড়েন কংগ্রেস ডিএমকের অন্দরে। চাঁচল ও কোচবিহারে শুভেন্দু জোড়াসভার অনুমতি, শর্ত বাঁধল হাইকোর্ট। ইভিএমে ভোট চুরি নয়, আসল কারচুপি কোথায়, বিজেপির ষড়যন্ত্র ফাঁস করে রাহুলকেও নিশানা অভিষেকের। হুমায়ুনকে গো ব্যাক স্লোগান, দাঁড়িয়ে দেখল পুলিশ। আঙুল নিচে নামিয়ে কথা বলুন, বদ্ধ ঘরে জ্ঞানেশ অভিষেকের তুমুল ঝগড়া, বেরিয়ে কি বললেন তৃণমূলের সেনাপতি। শাহর নাম শুনলে মমতা ও তৃণমূল থরথর করে কাঁপে, বললেন সুকান্ত। 26-এর নির্বাচনে বড় দায়িত্ব দিলীপ, শাহের সঙ্গে লাঞ্চ সেরে কি বললেন দিলীপ। ক্ষমা চান অথবা তালিকা প্রকাশ করুন, বাংলাদেশি রোহিঙ্গা নিয়ে কমিশনের কাছে বড় দাবি অভিষেকের। মুসলিম জনসংখ্যাকে বৃদ্ধিকে হাতিয়ার করে শুভেন্দুর কৌশল ঠিক করে দিলেন অমিত শাহ। প্যান আধার লিঙ্কের আজই শেষ দিন, না করলে কি সমস্যায় পড়বেন আপনি। মুর্শিদাবাদে ঢুকে পড়েছে উত্তরপ্রদেশের বদায়ু গ্যাং, কি করল। ঠাকুর বাড়িতে পুজো দিতে দেব না, কত পুলিশ আনবে দেখব, অভিষেককে চ্যালেঞ্জ শান্তনুর। নতুন বছরের শুরুতেই বাংলায় প্রধানমন্ত্রী, 18 জানুয়ারি মালদহে সভা। আইন ভেঙে এফআইআর দায়ের হলে পদক্ষেপ, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মৃতের পরিবারের এফআইআরের পাল্টা এফআইআর করতে পারেন কমিশন। দমদমে পারদ নামল 10 ডিগ্রিতে, সত্যি বরফ পড়বে কলকাতায়, 5 জানুয়ারি শীতের বড়দিন। বিজেপি ক্ষমতায় এলেও চলবে লক্ষ্মীর ভাণ্ডার, কোনো প্রকল্প বন্ধ হবে না, আশ্বাস শাহের। ফেসবুকে শুধু ছবি না তুলে এলাকায় জনসংযোগ বাড়ান, বিধায়কদের নির্দেশ অমিত শাহের। কলকাতার 28 আসনের মধ্যে 20টি চাই, বঙ্গ বিজেপি নেতাদের কঠিন অঙ্ক দিলেন শাহ। ডবল ইঞ্জিন সরকারের পুরসভার পানীয় জলে বিষক্রিয়া, ইন্দোরে 7 জনের মৃত্যু, অসুস্থ শতাধিক। অমিত শাহের সফরে বিধানসভার প্রার্থী বাছাই, বাদ পড়তে চলেছেন একাধিক হেভিওয়েট। অভিষেকের সফর ঘিরে চাপার উত্তর ঠাকুর বাড়িতে, বাধা দিলে রক্ত গঙ্গা বইবে, হুঁশিয়ারি মমতা বালাপন্থীদের। নিজের লেখা গানে নতুন বছরের শুভেচ্ছা, কি বার্তা দিলেন মমতা। নেত্রীর মঞ্চে জায়গা পেলেন না, ক্ষোভে ফুঁসে উঠলেন তৃণমূল নেতা। শাহের বড় চাল, ভোটের আগে মধ্যাহ্ন ভোজের টেবিলে শুভেন্দু দিলীপ শ্রমিক সুকান্ত। শাহকে মমতার হুমকি, তীব্র সমালোচনা বিজেপির। বিধানসভা নির্বাচনে 2 ইস্যুকে হাতিয়ার করে ঝাঁপাবে বিজেপি, স্পষ্ট করলেন শাহ। রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী, স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা। জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়ে ভারত বড় ভুল করেছে, সিঁদুর নিয়ে হুমকি লস্কর নেতার। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কলকাতা সফরে এসেছেন অমিত শাহ। ব্রাত্য প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মান ভাঙাতে খোদ আসরে নেমেছেন তিনি। বুধবার সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠকের পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করেন শাহ। সেখানেই ডাক পেয়েছিলেন দিলীপ ঘোষ। শোনা যাচ্ছে তাকে ফের সক্রিয় করার পরিকল্পনাতেই এই বৈঠক। বেরিয়ে এ বিষয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। সোমবার রাতে কলকাতা সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্দেশ্য নেতা কর্মীদের 26-এর রোডম্যাপ বুঝিয়ে দেওয়া। গতকাল সকালে কলকাতার একটি হোটেলে দলের সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর বাছাই করা কয়েকজনের সঙ্গে আরেকটি বৈঠকে বসেন শাহ। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের পাশাপাশি ডাক পেয়েছিলেন দিলীপ ঘোষও। দীর্ঘ বৈঠকের পর শাহের সঙ্গে মধ্যাহ্ন ভোজও সারেন তারা। স্বাভাবিকভাবেই বৈঠক শেষ হতেই এবার সক্রিয় ভূমিকায় তাকে দেখা যাবে কিনা
তা নিয়ে প্রশ্নের মুখে পড়েন দিলীপ। তিনি এ বিষয়ে বলেন, আমায় ডেকেছিল তাই এসেছি, বাকি যা বলার দল বলবে। সূত্রের খবর, এই বৈঠকে জনসংযোগ জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন শাহ। প্রসঙ্গত, দিলীপ ঘোষ যে বঙ্গ বিজেপির সফলতম রাজ্য সভাপতি তা বলাই বাহুল্য। তিনি দায়িত্বে থাকাকালীনই বাংলায় বিজেপির শিকড় মজবুত হয়েছে। 2019 সালে লোকসভা নির্বাচনে বাংলার 18টি আসনে বিজেপি জয়ের নেপথ্যে দিলীপ ঘোষের অবদান অনস্বীকার্য। এখানে শেষ নয়, তিনি রাজ্য সভাপতি থাকাকালীনই 2021 বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা 3 থেকে বেড়ে 77 হয়। তবে পরবর্তী দলে নূতন মুখ এসেছে। একদিকে নূতনদের দায়িত্ব বেড়েছে, অন্যদিকে পুরনোদের একাংশের সঙ্গে দলে দূরত্ব তৈরি হয়েছে। সেই তালিকায় ছিলেন দাবাং নেতা দিলীপ ঘোষও। 24 লোকসভায় নিজের গড় মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান পূর্ব থেকে প্রার্থী করা হয় তাকে, যেখানে কীর্তি আজাদের কাছে পরাস্ত হন তিনি। এরপর সময় যত এগিয়েছে, দিলীপ তত বেশি করে কোণঠাসা হয়েছেন। চলতি বছরে মোদি ও শাহ কলকাতা সফরে এসেছেন, সভা করেছেন, কিন্তু সেখানে ডাক পাননি তিনি। তা নিয়েও অভিমানও উগরে দিয়েছেন। এদিকে দিলীপ ব্যর্থ হওয়ার পর একের পর এক নির্বাচনে বাংলায় বিজেপির ভরাডুবি হয়েছে। অনেকেই বলছেন, দিলীপ সহ পুরনো মুখ ফিরলে বিজেপি আবারও পায়ের নিচের মাটি শক্ত করতে পারবেন। মনে করা হচ্ছে, হারানো জমি ফিরে পেতে দিলীপকে প্রয়োজন। তা অনুভব করেছেন দলের সদস্যরাও। সেই কারণেই 26কে টার্গেট করে দিলীপের মান ভাঙাতে ময়দানে খোদ শাহ। দিল্লির নির্বাচন কমিশনের দপ্তর অভিযানের পর রীতিমতো বোমা ফাটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সাফ কথা, ভোট চুরি অবশ্যই হচ্ছে, কিন্তু সেটা ইভিএমে নয়, ভোটার তালিকায়। সেই কারচুপি ধরে ফেলেছে তৃণমূল। একই সঙ্গে নাম না করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেও নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার কথাই, শুধু রাজনৈতিক গুরুর মতো জ্ঞান কপচলে সমস্যার সমাধান হবে না, লড়তে হবে রাস্তায়। সেই 2019 লোকসভা নির্বাচনে হারের পর থেকেই কংগ্রেস সহ বিরোধী শিবিরের একটা বড় অংশ নিশানা করে আসছে ইভিএমকে। কংগ্রেসের এতদিনের অভিযোগ ছিল, ইভিএমে কারচুপির জেরেই এত বড় ব্যবধানে জিতছে বিজেপি। বুধবার নির্বাচন কমিশনের দপ্তরের সামনে দাঁড়িয়ে সেই অভিযোগ এক প্রকার খারিজ করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে দিলেন, উপরতলার নির্দেশে ভোট চুরি করছে নির্বাচন কমিশন, কিন্তু কারচুপি ইভিএমে হচ্ছে না। ইভিএম তো পরীক্ষা করা যায়, আসল কারচুপি হচ্ছে ভোটার তালিকায়। সেই কারচুপি তৃণমূল কংগ্রেস ধরে ফেলেছে। কমিশন তথা বিজেপির ষড়যন্ত্র ফাঁসে তৃণমূল সফল, কিন্তু কংগ্রেস, এনসিপি, শরদ পাওয়ারের মতো দলগুলি নয়। অভিষেকের কথায়, মহারাষ্ট্রের মানুষ, হরিয়ানার মানুষ বিজেপিকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু তাদের সুযোগ দেওয়া হলো না। ঘুরিয়ে রাহুল গান্ধীকে নিশানা করে অভিষেক বলেন, শুধু সোশ্যাল মিডিয়ায় বসে রাজনীতির জ্ঞান দিলে হবে না। চুরি হয়েছে বলে অভিযোগ করলে হবে না, মাঠে নেমে সেই চুরি ধরতে হবে। মাঝে মাঝে 2 ঘন্টা ধরে জ্ঞান দিলে হবে না। মহারাষ্ট্রে, হরিয়ানায় কংগ্রেস সেটা পারেনি। এনসিপি পাওয়ার যেটা পারেনি, সেটা তৃণমূল কংগ্রেস করে দেখিয়েছে। অভিষেকের অভিযোগ, নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রেপান্সি নামে সন্দেহভাজন ভোটারদের আলাদা তালিকা তৈরি করেছে। এই সন্দেহভাজনদের তালিকাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে ভোট চুরি করতে চাইছে কমিশন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রশ্ন, এই সন্দেহভাজনদের তালিকা কোথা থেকে এলো? আগেও এসআইআর হয়েছে, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আগের এসআইআরে এই সন্দেহভাজনদের তালিকা ছিল না। অভিষেকের দাবি, ভোটার লিস্টে আসল কারচুপি করছে বিজেপি, যেটা ধরতে হলে তৃণমূলের মতো মাঠে নামতে হবে, যা করতে ব্যর্থ অন্য বিরোধীরা। কংগ্রেস অবশ্য বলছে, রাহুল আগে ভোটার তালিকায় ত্রুটি দেখিয়েছে। ভোট চুরির বিরুদ্ধে পথে নেমে আন্দোলনও তিনি শুরু করেছিলেন বিহারে। ইজতেমাস্থলে গিয়ে হেনস্থার মুখে ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। তাকে গো ব্যাক স্লোগান, অভিযোগ তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। ঘটনাকে ঘিরে উত্তেজনা হুগলির দাঁতপুরের পুই নামে। হুমায়ুনের দাবি, ইজতেমাস্থলে তিনি নামাজ পড়তে গিয়েছিলেন, কিন্তু ঢোকার মুখেই মহেশ্বরপুরে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পরে যে স্থানে অনুষ্ঠিত হয় ইজতেমা, অর্থাৎ পুইনানে, সেখানে যাওয়ার পরও তাকে আরও একবার বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। যদিও তৃণমূলের দাবি, হুমায়ুনের দাবি মিথ্যে। তৃণমূল ইজতেমা আয়োজন করেনি, তাই বিক্ষোভের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং তিনি ধর্মীয় স্থানে গিয়ে রাজনীতি করছেন। স্থানীয় তৃণমূল নেতা ওয়াসিম রেজা বলেন, তৃণমূলের তরফে কোনো ইজতেমার আয়োজন করা হয়নি, কমিটির লোক পরিচালনা করে। শুনেছি ওনাকে নাকি ঢুকতে দেওয়া হয়নি। এর সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়।
সর্বোপরি মিথ্যে কথা। হুমায়ুন কবির বলেন, বাংলার সংখ্যালঘু প্রধান একটা এলাকার জনপ্রতিনিধি আমি, সেখানে আমাকে বাধা দেওয়া হচ্ছে। শুরুতে তিনি গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দিচ্ছেন, যেতে দেব না বলছিলেন। আমাদের প্রার্থী ইব্রাহিম হাজি তাদেরকে সরালেন, আর প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কারণ একটাই শাসক দলের ইন্ধন রয়েছে, তাই পুলিশ দাঁড়িয়ে দেখছে। একজন বিধায়ককে আটকানো হচ্ছে, সেখানে 5-6 জন পুলিশ ঘুরে বেড়াচ্ছে, আটকাচ্ছে না। তৃণমূলের যারা কর্তারা রয়েছেন তারা ভয় পেয়েছেন, এসবের জবাব পাবে। উল্লেখ্য, কিছুদিন আগেই পুলিশের সঙ্গে বচসায় জড়ান হুমায়ুন ও তার ছেলে। হুমায়ুনের নিরাপত্তারক্ষী পুলিশকর্মীকে মারধরের অভিযোগে রবিনকে থানায় নিয়ে যায় শক্তিনগর থানার পুলিশ। প্রায় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ছাড়া পান। তবে এই ঘটনায় পুলিশ হুমায়ুন ও তার ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। দুর্গাঙ্গনের ভূমিপ্রস্তর স্থান নিয়ে কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী চেয়ারে বসে সরকারি টাকায় করছেন, এটাই দুর্ভাগ্যজনক। একটা সাম্প্রদায়িক দল বিজেপির মোকাবিলা করতে গিয়ে এসব করছেন, এটা সরকারিভাবে করা যায় না। আমরা মন্দির করার বিরোধী নই। সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির মণ্ডল সভাপতি থেকে রাজ্য স্তরের নেতাদের বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর শাহর আগে বক্তব্য রাখতে গিয়ে 26-এর নির্বাচনকে কুরুক্ষেত্র বলে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, 2026 সালের নির্বাচন তৃণমূল বিসর্জন বলে জানিয়েছেন আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই নির্বাচনে তৃণমূলকে হারাতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। মনে রাখবেন, কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত বিজেপির প্রার্থী নরেন্দ্র মোদী প্রার্থী এবং পদ্মফুল প্রার্থী। পদ্মফুলকে জেতাতে হবে, অন্য কিছু দেখলে হবে না। এরপরই মহাভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা মহাভারতের গল্প শুনেছি। অর্জুন সহ সবাইকে দ্রোণাচার্য জিজ্ঞাসা করেছিলেন, কি দেখতে পাচ্ছ? কেউ বলেছিল, আমি গাছের পাতা দেখতে পাচ্ছি। কেউ বলেছিল, পাখির ঠোঁট দেখতে পাচ্ছি। অর্জুনই একমাত্র বলেছিল, আমি পাখির চোখ দেখতে পাচ্ছি। বন্ধুগণ, আপনারা কি দেখতে পাচ্ছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু প্রায় 4 বছর ধরে রাজ্য সভাপতির কাজ করার পর আমি দেখতে পাচ্ছি 2026 সালে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছে। আপনাদের দিকে তাকিয়ে তা দেখতে পাচ্ছি। কলকাতা 4টি জেলার শক্তি কেন্দ্র ও মণ্ডল লোককে ডাকা হয়েছে। তার বিশ্বরূপ যদি এটা হতে পারে, তাহলে মনে রাখবেন, এই কুরুক্ষেত্র জয় আমাদের, অর্থাৎ পাণ্ডবদের জয় হবে। তিনি আরও বলেন, বিজেপি আদর্শভিত্তিক দল, আমাদের কার্যকর্তা ও কর্মীরাই মূলধন। 21-এর নির্বাচনের পর বিজেপি যখন কিছু ছন্নছাড়া হয়ে যায়, তখন কার্যকর্তারা পিঠে কুলো বেঁধে পার্টির কাজকে এগিয়ে নিয়ে গিয়েছেন। তৃণমূলকে কটাক্ষ করে সুকান্ত বলেন, অমিত শাহর নাম শুনলে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার পুরো পার্টি থরথর করে কাঁপে। 26-এর ভোটের আগে বঙ্গ বিজেপির রোডম্যাপ তৈরি করে দিচ্ছেন তিনি। গতকাল রাজ্যের নেতাদের সঙ্গে একপ্রস্ত বৈঠক সেরেছেন। এরপর বুধবারও আবারও দলীয় নেতাদের নিয়ে কোর কমিটির বৈঠক করেছেন। তবে এদিনের সভায় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৈঠক থেকে কি বার্তা দিলেন অমিত শাহ? পদ্মশিবির সূত্রে খবর, এদিন বিজেপি নেতাদের অমিত শাহ বার্তা দিয়েছেন যাতে নিজের এলাকায় আরও বেশি করে সময় দেন বিজেপি নেতারা, অর্থাৎ পাড়ায় জনসংযোগ আরও বেশি করে গুরুত্ব দিতে বলেছেন তিনি। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এও নির্দেশ দিয়েছেন, শুধু নিজের এলাকায় সময় দিলেই হবে না, পাশের এলাকাও জেতাতে হবে বলেও নির্দেশ দিয়েছেন শাহ। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক থেকে ঠিক করে দিয়েছেন বিধায়কদের একদিনে কটা করে সভা করতে হবে। তার নির্দেশ, একদিনে 5 থেকে 6টি করে সভা করতে হবে, অর্থাৎ স্থানীয় ক্ষেত্রে প্রচারের মাত্রা যে আরও বাড়াতে হবে তাই নির্দেশ দিয়েছেন তিনি। তবে বিধায়কদের ক্ষেত্রে সভার সংখ্যা ঠিক করে দেওয়া হলেও সাংসদরা কটা করে সভা করবেন তা নির্দিষ্ট করে বলা হয়নি। সামনে রয়েছে উচ্চ মাধ্যমিক, ফলে সেই সময় মাইক বন্ধ থাকবে, তখনও যাতে প্রচার বন্ধ না থাকে সেই বার্তাও দিয়েছে অমিত। তার নির্দেশ, এই সময়টা কর্মীদের বাড়িতে যেতে হবে। যে কর্মীর ক্ষোভ রয়েছে, অভিযোগ রয়েছে, অনুযোগ রয়েছে, তাদের কাছে যেতে হবে। তার বাড়িতে গিয়ে চা পান করতেও বলেছেন তিনি। এমনকি সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে অভাব অভিযোগ শুনতে হবে। কোন কোন বিষয় নিয়ে প্রচার? গেরুয়া শিবির সূত্রে খবর, প্রচারে মোট 2টি বিষয়ে জোর দিতে বলেছেন অমিত শাহ। একটি হলো অনুপ্রবেশ, অন্যটি অনুপ্রবেশকারী মুসলিম জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি নিয়ে। শাহের স্পষ্ট নির্দেশ, এই 2 ইস্যুতে ঝাঁপিয়ে পড়তে হবে প্রচারে। এখানে উল্লেখ্য, অমিত শাহ নিজেও গতকাল সাংবাদিক বৈঠক থেকে বারে বারে সরব হয়েছিলেন অনুপ্রবেশ ইস্যুতে। তার বক্তব্য
বক্তব্য ছিল, এই অনুপ্রবেশকারীদের জন্যই ক্রমেই বাংলার ডেমোগ্রাফি ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, ভোট ব্যাংক মজবুত করা হচ্ছে। অমিত শাহ গতকাল বলেছিলেন, ভৌগোলিক দিক থেকে কঠিন হওয়ায় সীমা থেকে পেরিয়ে আগে অনুপ্রবেশকারী বাংলায় ঢোকে। থানার পুলিশ কি করছে? অসম ত্রিপুরা কিভাবে অনুপ্রবেশ বন্ধ হলো, বাংলায় কেন হলো না? বাংলার ডেমোগ্রাফি ধীরে ধীরে পরিবর্তন করে ভোট ব্যাংক মজবুত করা হচ্ছে। মতুয়াদের পাশে দাঁড়াতে ঠাকুরবাড়ি যাবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাকে পুজো দিতে হবে না বলে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তা নিয়েই রাজনৈতিক মহলে বাড়ছে চাপানোত্তর। আগামী 9 জানুয়ারি তাহেরপুরে সভার পর ঠাকুরবাড়ি যাওয়ার কথা অভিষেকের। হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে অভিষেকের। এরই মধ্যে এবার খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শান্তনু। সাফ বললেন, ভোটের রাজনীতি করতেই ঠাকুরনগরে আসছেন অভিষেক। কত পুলিশ নিয়ে আসতে পারে আমিও দেখব। হাজার হাজার মতুয়ার জমায়েত হবে সেদিন, ধিক্কার মিছিল বেরোবে। এই ভাষাতেই হুঙ্কার দিলেন শান্তনু। তবে তৃণমূল বলছে, ক্ষমতা থাকলে আটকে দেখাক। পাল্টা শান্তনুর দিকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শাসক দল। জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেছেন, ঠাকুরবাড়িতে ওই দিন দুপুর 2টো নাগাদ যাবেন। যে কোনো তীর্থস্থানে যাওয়ার অনুমতি সবার রয়েছে। যদিও শান্তনু বলছেন, ঠাকুরবাড়িতে যে কেউ আসতে পারে, তাতে কারোর কোনো আপত্তি নেই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ ফোর্স নিয়ে ঠাকুরবাড়িতে একটা ফোর্স দেখাতে আসে। এভাবে যদি ও আসে, ওকে আমরা পুজো দিতে দেব না। ভোটের আগে ও কেন ঢুকতে চাইছে, ও ওই দিন কত পুলিশ নিয়ে আসতে পারে আমিও দেখব। পাল্টা শান্তনুর বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ নিয়ে কেন যাবেন, মানুষ নিয়ে যাবেন। ঠাকুরবাড়ি কি শান্তনুর পৈতৃক সম্পত্তি নাকি? হরিচাঁদ ঠাকুর মানুষের মনের মিলের কথা বলেছেন, ভক্তির কথা বলেছেন, সংঘর্ষের কথা বলেননি কখনো। শান্তনু ঠাকুর আসলে বংশের একটা কলঙ্কময় অধ্যায় তৈরি করেছেন। এবার পুরসভার পানীয় জলে বিষক্রিয়ার ঘটনা ঘটল, আর ওই সরবরাহ হওয়া পানীয় জল পান করে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক, তারা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। ইন্দোরের ভগীরথপুরা এলাকায় এখন আতঙ্কের ছবি ধরা পড়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্য মধ্যপ্রদেশের ইন্দোরে কদিন ধরেই একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষাক্ত পানীয় জল খেয়ে মৃত্যু হয়েছে তাদের। গত কয়েকদিনে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে, যদিও প্রশাসন 3 জনের মৃত্যুর কথা স্বীকার করেছে। এদিকে স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় নলবাহিত পানীয় জল পান করে একই সঙ্গে অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক মানুষ। তাদের মধ্যে 7 জনের মৃত্যু হয়েছে, বাকিরা এখন হাসপাতালে চিকিৎসাধীন। এলাকার মেয়র পুষ্যমিত্র ভার্গব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনও পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, তবে আরও 4 জন প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ইন্দোরের পুর কমিশনার দিলীপ কুমার যাদব একটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন। ওই রিপোর্টে তিনি জানিয়েছেন, ভগীরথপুরায় পুরসভার দেওয়া পানীয় জলের মূল পাইপলাইনে ছিদ্র ধরা পড়েছে। সেটির উপর একটি শৌচাগার তৈরি করা হয়েছিল। সম্ভবত সেখান থেকেই পানীয় জলে দূষণ ছড়িয়েছে। অন্যদিকে এই ঘটনায় এখন চাপে পড়ে গিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে তিনি 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, অসুস্থদের চিকিৎসার দায়িত্ব নেবে রাজ্য সরকার। ইন্দোরের ভগীরথপুরা এলাকার কাউন্সিলর কমল বঘেলা বলেন, ওই জল পান করার পরে সম্ভবত অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। জল কিভাবে দূষিত হলো তা ল্যাবে নমুনা পরীক্ষার পরে বোঝা যাবে। এছাড়াও এই জল পান করার পর পেট খারাপ, ঘন ঘন বমি হচ্ছে, তারপর শেষে মৃত্যু হয়। এই নিয়ে অস্বস্তির মধ্যে পড়েছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। অভিযোগ খতিয়ে দেখতে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। অস্বস্তির মাঝেই একজনকে বরখাস্ত করা হয়েছে। 111 জনের বেশি অসুস্থ হয়ে পড়েছেন, তারা এখন হাসপাতালে ভর্তি আছেন, আর 14 জনকে হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ইন্দোরের পুরসভার এক জোনাল অফিসার ও এক সহকারী ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে। চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এক ইঞ্জিনিয়ারকেও। 2026 সালের বিধানসভা নির্বাচনে পদ্ম শিবিরে অনেক বদল আসতে চলেছে। বাদ পড়তে চলেছেন একাধিক হেভিওয়েট বিধায়ক বলে সূত্রের খবর। বিশেষ করে বিজেপির অন্দরে প্রার্থী বাছাই নিয়ে শুরু হয়েছে তালিকা তৈরি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরেই প্রার্থী তালিকা নিয়ে কাটছাঁটের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। এই আবহেই বিজেপির একাধিক পরিচিত মুখ 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ে একাধিক চমক রাখতে চাইছে পদ্ম শিবির। সেক্ষেত্রে এখন যারা বিধায়ক পদে রয়েছেন তাদের বাদ পড়ার কথা জানা গিয়েছে। অমিত শাহকে এই বাদের তালিকাও দেওয়া হয়েছে।
আর কারা প্রার্থী হলে ফল ভালো হবে সে কথাও বলা হয়েছে শাহকে। 294টি বিধানসভা আসনে প্রার্থী হওয়ার জন্য ইতিমধ্যে 1000-এরও বেশি জীবনপঞ্জি জমা পড়েছে বিজেপির কাছে। গতবারের মতো এই জীবনপঞ্জিগুলি সরাসরি রাজ্য বিজেপি দপ্তরের অফিস সম্পাদকের কাছে জমা পড়েছে। সেটা এবার আজ বুধবার জানিয়েও দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে সূত্রের খবর। অন্যদিকে কারা বাদ পড়তে চলেছেন এই প্রশ্ন উঠে গিয়েছে পদ্ম শিবিরের বিধায়কদের অন্দরে। প্রার্থী বাছাইয়ের পুরো প্রক্রিয়ায় নিয়মিত নজর রাখছেন বিজেপির কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবং তার সহকারী বিপ্লব দেব। আর তার জেরে সম্ভাব্য প্রার্থীদের নাম এলাকার বাস্তব পরিস্থিতি এবং সাংগঠনিক শক্তি নিয়ে আলোচনা করছেন বলে বিজেপি সূত্রে খবর। জনপ্রতিনিধিদের কাজকর্ম, এলাকায় গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক রিপোর্টের ভিত্তিতে অনেক বিধায়ক টিকিট পাবেন না। উত্তরবঙ্গের নাটাবাড়ি, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, ডাবগ্রাম, ফুলবাড়ি, ফাঁসিদেওয়া, গাজল, ইংরেজবাজার এবং কালিয়াগঞ্জের বিধায়করা বাদ পড়তে পারেন বলে সূত্রের খবর। একই সঙ্গে বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র, কল্যাণী, খেজুরি এবং কাঁথি উত্তর কেন্দ্রের প্রার্থীও বদল হতে পারে। দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়েছেন। হিরণ চট্টোপাধ্যায়কে সরানো হতে পারে বলে সূত্রের খবর। এছাড়াও বাগদা কেন্দ্রে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর প্রাক্তন আপ্তসহায়ক গোপাল গোয়ালির নাম উঠে এসেছে। হলদিয়ায় রাজ্য বিজেপি তথ্য প্রযুক্তি শাখার ইনচার্জ জয় মল্লিককে প্রার্থী করা হতে পারে। তাপস রায় উত্তর কলকাতার কেন্দ্র থেকে, বরাহনগরে সজল ঘোষ এবং ব্যারাকপুরে কৌস্তব বাগচি প্রার্থী হতে পারেন বলে সূত্রের খবর।